আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, চেনাব নদীর পানি ছাড়ল ভারত। যুদ্ধবিরতি ঘোষণার পরদিন আজ চেনাব নদীর বাগলিহার এবং সালালবাদের একাধিক গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহ শুরু হয়েছে। পহেলগাঁয়ে হামলার পর ভারত পাকিস্তান একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে প্রবাহিত পানি বন্ধ করে রাখা, পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। ভারত সরকার সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যায়। এরপর জানাবো, পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ ২১ গুণ বেশি। গত ৭ই মে রাত ১টা ৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর শুরু করে। এই অভিযানে তারা পাকিস্তানের ভেতরে ৯টি বেসামরিক স্থানে হামলা চালায়। হামলাটি ২৩ মিনিট ধরে চলে। এতে ব্যবহৃত হয়েছে ফরাসি যুদ্ধবিমান রাফাল বিমান থেকে ছোড়া হয় দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল গ্লাইড বোমা। তবে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পাকিস্তানি ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় ২১ গুণ বেশি। এর ফলে নরেন্দ্র মোদী যুদ্ধবিরতিতে পাকিস্তানকে রাজি করাতে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ অনেক রাষ্ট্রেরই হাত পা ধরে কান্নাকাটি শুরু করে। এরপর তারা পাকিস্তানকে রাজি করিয়েছে যুদ্ধবিরতিতে। এদিকে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত, যে কোনো ধরনের হুমকি ধামকি এর জবাবে পার পাবে না কেউ বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। এবারে জানাবো, কয়েকটি বিমান ভূপাতিত করেছি, তবে আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই বলছে নয়াদিল্লি। পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত, তবে কয়টি বিমান ভূপাতিত হয়েছে এর সঠিক সংখ্যা জানা নেই ভারতের, কেননা ধ্বংসাবশেষ সীমান্তের বাইরে পড়েছে। আজ এক সংবাদ সম্মেলনে ভারতের সামরিক অভিযানের মহাপরিচালক ডিএমজিও রাজীব খাই এই কথা জানিয়েছেন। তিনি বলেন, তাদের অর্থাৎ পাকিস্তানের বিমানগুলোকে আমাদের সীমানার ভেতরে আসতে বাধা দেওয়া হয়েছিল, তাই আমাদের কাছে ধ্বংসাবশেষ নেই, তবে অবশ্যই আমরা কয়েকটি বিমান ভূপাতিত করেছি। এবং সর্বশেষ জানাবো, গাজীপুরে চাঁদাবাজির ঘটনায় বিএনপির ছাত্রদল যুবদলের ১০ নেতা গ্রেপ্তার। গাজীপুর মেট্রোপলিটন সদর এলাকা থানা এলাকা একটি এনজিওর ম্যানেজারের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রদল যুবদলের ১০ জন নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকা থেকে আটক করা হয় তাদের এবং তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভারতকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টে জয় হিন্দ লিখে কমেন্ট করুন, আর পাকিস্তানকে ভালোবেসে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চেনাব নদীর পানি ছাড়ল ভারত। যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই চেনাব নদীর বাগলিহার ও সালালবাদের একাধিক গেট খুলে দিয়েছে ভারতের। ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহ শুরু করেছে। পহেলগাঁয়ে হামলার পর ভারত একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করে দেয়া এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। ভারত সরকারের সাময়িকভাবে সিন্ধু চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর পানি প্রবাহ আটকে দেয়। ফলে পাকিস্তানের দিক থেকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। প্রশাসন জানিয়েছে সাম্প্রতিক জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে বাগলিহাপ ও সালাল বাঁধে পানির স্তর বেড়ে গিয়েছিল। বাঁধে অতিরিক্ত জল জমে থাকায় তা ছেড়ে দিতে প্রয়োজন হয়, এ কারণে তারা ছেড়েছে। বিশেষজ্ঞদের মতে পানি না ছাড়লে বাঁধের উপর অতিরিক্ত চাপ পড়ে বিপর্যয়ের সৃষ্টি হতে পারত। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। গেট খোলার ফলে পাকিস্তান
চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও জল প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানি প্রশাসন ইতিমধ্যেই কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে। ভারতের এই ধরনের অযাচিত কর্মকাণ্ড কোনোভাবেই পাকিস্তান মেনে নেবে না। তারা ইচ্ছা করলেই পানি বন্ধ করে দেয়, আবার ইচ্ছা করেই তারা পানি চালু করে। এই ধরনের কর্মকাণ্ডের ফলে পাকিস্তানেও ব্যাপক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। নিজেদের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। এটি বিশ্বের বুকে একটি কাপুরুষোচিত অধ্যায়। পাকিস্তানের চেয়ে ২১ গুণ বেশি ক্ষয়ক্ষতি ভারতের। গত ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন সিঁদুর শুরু করে এই অভিযানে তারা পাকিস্তানের ভেতরে ৯টি সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা। তবে তারা যে হামলা চালিয়েছে সেই হামলা চালাতে গিয়ে সবথেকে ক্ষতিকর অবস্থায় পড়েছে ভারত নিজে। কারণ তখন পাকিস্তান ২৩ মিনিট ধরে এই ডগ ফাইটের ভিতরে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের যুদ্ধ বিমানকে ধ্বংস করে। এর মধ্যে ৩টি অত্যাধুনিক রাফাল ও ২টি রাশিয়ার তৈরি যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে গাইডেড বোমা বহন করতে সক্ষম। অবস্থায় ভারত ৭ থেকে ১০ মে পর্যন্ত বিভিন্ন স্থানে ড্রোন ব্যবহার করে। সব ড্রোন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা খুঁটিয়ে দেখে। ভারতের তৈরি ড্রোনগুলো ছিল ইসরায়েল ও ভারতীয় প্রযুক্তির। এগুলো শুধু লক্ষ্যবস্তুতে আঘাতই করেনি, রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়াও বিশ্লেষণ করেছে। এর মাধ্যমে পাকিস্তানের দুর্বলতা খোঁজার চেষ্টা করা হয়। সময় পাকিস্তান পাল্টা সামরিক জবাব দেয়। তাদের বিমানবাহিনী, সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট একযোগে কাজ শুরু করে। তারা তাদের প্রধান যুদ্ধবিমান হিসেবে চীনের তৈরি জে-10 বিমান ব্যবহার করে। এই বিমানগুলো সংযুক্ত ছিল অত্যাধুনিক মিসাইল ও ইলেকট্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। এই ৮৭ ঘণ্টা ভারতের শেয়ার বাজারে বড় ধস নেমে নিফটি এবং সেনসেক্স মিলিয়ে $৮০ বিলিয়ন কমে যায় তাদের মূলধন। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $৮ মিলিয়ন ক্ষতি হয়। ভারতের ক্রিকেট লিগ বন্ধ হয়ে যায়, আরও $৫০ মিলিয়ন ক্ষতি হয়। যুদ্ধ পরিচালনায় খরচ হয় $১০০ মিলিয়ন। যুদ্ধবিরতি ক্ষয়ক্ষতির পরিমাণ এ পর্যন্ত $৪০০ মিলিয়ন। কার্গো পণ্য পরিবহন ব্যাহত হয়ে ক্ষতি হয়েছে $২ বিলিয়ন। সব মিলিয়ে ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় $৮৩ বিলিয়ন। আর পাকিস্তানের এই ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্র $৪ বিলিয়ন। সুতরাং এই ভারতে আগে হামলা করে তারা পাকিস্তানের থেকে ২১ গুণ বেশি তাদের খরচ হয়েছে এই যুদ্ধে। অবশেষে যুদ্ধ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে ভারত। এরপরই যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হাতে পায়ে ধরে পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সম্মত করেছে। যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং যে কোনো হুমকির বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। আজ হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ সামর্থ্য ও প্রস্তুতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে সাম্প্রতিক দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মোসাবি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি। এদিন পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তার এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র সামগ্রিক প্রস্তুতি এবং আঞ্চলিক সামরিক উপস্থিতি মূল্যায়ন করা। বাকেরি এ সময় বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের জলসীমা এবং জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকির বিনা জবাবে ছেড়ে দেব না। ইরানের সেনাবাহিনীর প্রথম নৌ অঞ্চল ইমামত এবং এর কমান্ডারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে। উল্লেখ্য, সম্প্রতি ইরানের সবথেকে বড় গুরুত্বপূর্ণ কন্টেইনার বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়াও আহত হন ১২০০ জনের বেশি। বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ইরানি কর্মকর্তারা। সূত্র মেহের নিউজ এজেন্সির।
গাজীপুরে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদল যুবদলের 10 নেতা গ্রেপ্তার। গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় একটি এনজিওর ম্যানেজারের কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় ছাত্রদল যুবদলের 10 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ 2:30টার দিকে পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানুদ্দিন 28, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন 40, যুবদল নেতা মকবুল হোসেন 43, জাহাঙ্গীর হোসেন 40, কবির হোসেন 32, শফিকুল ইসলাম 36, মহিউদ্দিন 30, শাহিন ভূয়া 37, পলাশ হাওলাদার 31, রেজাউল করিম 42। এদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও তারা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছে ওই এলাকায় হংকং ফিলিং স্টেশনের বিপরীতে স্থানে অবস্থিত সিজনি ক্ষুদ্র ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেড নামের একটি এনজিওর অফিস রয়েছে। এর শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে বিএনপির নেতারা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করেছে বিএনপির এই নেতারা। বিষয়টি যৌথ বাহিনীকে জানানো হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানুদ্দিন সহ 10 জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সদর থানার এসআই কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন। স্থানীয়রা আরও জানিয়েছে, সম্প্রতি গাজীপুর মহানগরের বিভিন্ন পাড়া মহল্লায় চুরি ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে বিষয়গুলো স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হলেও এসব ঘটনাতে বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকায় পুলিশ সদস্যরা তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছিল না। অবশেষে তারা সেনাবাহিনীর সহায়তায় এই বিএনপির দুষ্কৃতকারীদেরকে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।